রেটিনা অঞ্চলে আগে। কিন্তু ক্লিয়ার ইমেজ যদি আমি পেতে চাই তাহলে আর আর যদি আমি ক্লিন ইমেজ পেতে চাই বা ক্লিয়ারলি দেখতে চাই তাহলে আমার ওই মানে প্রতিসরিত হওয়ার পরে মানে চক্ষু লেন্সে প্রতিসরিত হওয়ার পরে কোথায় মিলতে হবে? সেটা কি 1 নম্বর পজিশনের মতো মিলতে হবে নাকি 2 নম্বর পজিশনের মতো মিলতে হবে বা 3 নম্বর পজিশনের মতো মিলতে হবে? কোন পজিশনের মতো যদি ক্লিয়ার দেখতে চাই আমি? কোন একটা বস্তুকে আমি ক্লিয়ারলি দেখতে চাচ্ছি, তাইলে 1 নম্বর চিত্রের মতো আহ মিললে হবে নাকি 2 নম্বর চিত্রের মতো আর 3 নম্বর চিত্রের মতো সেটা? হ্যাঁ, 3 নম্বর চিত্র। 3 নাম্বার। আর 3 নম্বর? 3 নম্বর 2 নম্বরের মতো তো হবে। 2 নম্বরে তো রেটিনা অঞ্চলে যায় মিলছে, তাই না? আই যে ইয়েস মিলছে স্যার। সেটা তো রেটিনা অঞ্চলেই। তাহলে রেটিনার উপরে যে যদি এভাবে মিলিত হয় তাইলে ক্লিয়ার দেখা যাবে। আর যদি রেটিনা অঞ্চলের আগেই মিলে যায়, যেটা নাকি প্রথম চিত্রে দেখানো হয়েছে, বা রেটিনা অঞ্চলের পরে যে যদি মিলে তাইলে আর কি ক্লিয়ারলি দেখবে না, সেটাকে ঝাপসা দেখবে। তাইলে এখন আমি একটা জায়গায় যে স্থির হয়ে গেছিলাম সেটা হলো যে এই যেটা নাকি জবাব পাইলাম না, কারণ হচ্ছে না বুঝলে সেটাও বলা উচিত। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এরকম, যে আমার যদি অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমার দৃষ্টির ত্রুটিটা তৈরি হচ্ছে সেটা আমি জানতে চেয়েছিলাম আর কি, বাট আই ডিডন্ট গেট এনি অ্যান্সার। ফোকাস দ্রুত বেড়ে যাবে। মানে এই হলো, আরেকটু বলো ক্লিয়ার করে। কিভাবে আর কি স্যার ব্যাখ্যাটা দেবো? অক্ষিগোলক ব্যাসার্ধ বেড়ে গেলে মানে স্যার এফ সমান r/2 ওই সূত্র অনুযায়ী স্যার ফোকাস দূরত্ব বেড়ে যাবে। না, এখানে ইসের ক্ষেত্রে তো এফি কাস্ট r/2 না, লেন্সের ক্ষেত্রে এফি কাস্ট r/2 না। লেন্সের ক্ষেত্রে হচ্ছে 1/f কাস্ট হচ্ছে n-1 ইনটু 1/r1 - 1/r2। লেন্সের ক্ষেত্রে অন্য নিয়ম না, আমি বলছি তো সেভাবে লেন্স। এই জন্যই তো আমি বারবার বলি যে ক্লাস আর কি খেয়াল করতে হবে, ক্লাস খেয়াল না করলে সমস্যা হবে। ক্লাস খেয়াল করতে আমি শুধু শুধু বলি না, আমি বলি এই কারণে যে আসলে ক্লাস খেয়াল না করলে তখন এগুলি বলা যাবে না, আর এগুলি যদি বুঝে যায় তাহলে তো মুখস্থ করতে হয় না এগুলো। স্যার অক্ষিগোলকের ব্যাসার্ধ বেশি হলে স্যার এই আমি আলো এক্সাম্পল দিয়ে কিন্তু বলছিলাম, যেমন আগে আমার যে কি ছিল, মানে লেন্স থেকে রেটিনা অঞ্চলের ডিসটেন্স ছিল, আমি মনে করি যে প্রথমে আহ, ধরি যে 8 সেন্টিমিটার, এই 60 সেন্টিমিটার ধরি, একটা এক্সাম্পল হিসেবে ধরলাম 60 সেন্টিমিটার। আর নক্ষিগোলকের ব্যাসার্ধটা যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ওটা তো আর 60 সেন্টিমিটার থাকলো না, অতি সামান্য বৃদ্ধি হয়, কিন্তু তারপরে আমি ধরে নিচ্ছি যে 70 হইল। এখন তাহলে মেকানিজমটা এক্সপ্লেইন করতে পারো যে 60 সেন্টিমিটার থাকার সময় কি হইতো আর 70 সেন্টিমিটার হয়ে যাওয়ার কারণে কি ঝামেলাটা হইলো, সেটা ক্লিয়ার করো। 70 সেন্টিমিটার হয়ে যাওয়ার কারণে আলোক রশ্মি রেটিনার আগেই মিলিত হবে। আর মানে এইভাবে রেটিনার তেলে রেঞ্জ ছিল হইতেছে 60 সেন্টিমিটার পর্যন্ত, তাহলে তখন লেন্স থেকে রেটিনার দূরত্ব ছিল হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে 60 সেন্টিমিটার দূরে যে রেটিনা অঞ্চলে মিলতো তখন আমরা কোনো একটা বস্তুকে ক্লিয়ারলি দেখতাম, ঝাপসা দেখতাম। এখন অক্ষিগোলকের ব্যাসার্ধটা হয়ে গেল কত, 70 সেন্টিমিটার। তাহলে আগে তো চক্ষু ফোকাস করতো 60 সেন্টিমিটার পর্যন্ত, এখন ওই 60 সেন্টিমিটার পর্যন্ত তো চোখ ফোকাস করে, সে তো আর 70 সেন্টিমিটার ফোকাস করবে না নাকি? নো স্যার। যদি না করে তাহলে সেটা কি রেটিনা অঞ্চল পর্যন্ত যাবে নাকি তার 10 সেন্টিমিটার আগেই এই যে সিচুয়েশনের মতো 1 নম্বর চিত্রের মতো আগেই মিলে যাবে? 10 সেন্টিমিটার আগে আগে মিলে মিলে যাবে। যাবে। আমি এই জিনিসটা কি বলছিলাম, চাইছিলাম বুঝাইতে। এখন পোলাপান যদি বুঝতে না চায় আমার তো কিছু বলার নেই, যে প্রত্যেকটা ত্রুটি কেন হয় সেটার ব্যাখ্যাটা আমার যেগুলি যেগুলি আমার জানা আছে সেগুলি আমি জানাতে চেয়েছিলাম।
ঠিক আছে, এটা আমি জানাতে চেয়েছিলাম, সেটাই ছিল আমার উদ্দেশ্য। I didn't have any bad intention, but nobody answered my question. That's why uh, I couldn't control my temper. This is the fact. শরীরের প্রশ্নটি, যৌগিকগুলোকে ব্যাসার্ধ যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে রশ্মি দৃষ্টিগুলি কিভাবে তৈরি হয়, তখন এটা লেখা যাবে না Yes, sir. যে আগের চোখ নির্দিষ্ট একটা দূরত্ব পর্যন্ত ফোকাস করতে পারতো, কিন্তু যৌগিকগুলোকে ব্যাসার্ধ বেড়ে যাওয়ার কারণে চোখ তার চেয়ে বেশি পরিমাণে দূরত্ব পর্যন্ত ফোকাস করতে পারে। সরি, যৌগিকগুলোকে ব্যাসার্ধ বেড়ে যাওয়ার কারণে চোখ কিন্তু আগের মতো আগে যতটুকু ডিস্টেন্স ফোকাস করতে পারতো এখন ততটুকু ডিস্টেন্স ফোকাস করতে পারে। তাহলে দেখা যায় যে রেটিনা অঞ্চল পর্যন্ত আলোকরশ্মি এসে মিলিত হয় না, তার আগে আলোকরশ্মি মিলিত হয়ে যায়। আমরা জানি যে রেটিনা অঞ্চলে যদি মিলিত হয় তাহলে কোন একটা বস্তুকে ক্লিয়ারলি দেখা যাবে, কিন্তু যদি তার আগে বা পরে মিলিত হয় তাহলে বস্তুকে ক্লিয়ারলি দেখা যাবে না। তাহলে যেহেতু এখানে আগে মিলে যাচ্ছে এই কারণে বস্তুকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, তখন আমাদের সমস্যা হচ্ছে। এভাবে উত্তর করা যায় না? Yes, sir. হ্যাঁ, Yes, sir. তাহলে ওইটাই আর কি বুঝাতে চাইছিলাম। সবাই তার বুঝায় না, সবাই বলে পড়ো পড়ো, আমি বুঝাই। এখন বুঝানোর পরে তারপরে পড়তে সুবিধা হইতে পারে অনেক। আর বলছে চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে, চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে আগে এখানে ফোকাস করতে এখন আগেই ফোকাস করে দেয়, তাহলে ফোকাস দূরত্ব আগে যা ছিল তার চেয়ে কমে গেছে। আর ফোকাস দূরত্ব এবং ক্ষমতা হচ্ছে ব্যস্তানুপাতিক, কাজেই যদি ফোকাস দূরত্ব কমে যায় তাহলে ক্ষমতাটা বেড়ে যাবে, তাই তো স্বাভাবিক নাকি? Yes. তাহলে আমি বলছি ত্রুটির ফল, বলছে অনেক দূরবর্তী বস্তু থেকে আগত সমান্তরাল রশ্মিগুচ্ছ চোখের লেন্সে প্রতিসর হইতে রেটিনার সামনে এক বিন্দুতে মিলিত হয়, প্রথম চিত্র। ফলে লক্ষ্য বস্তু স্পষ্ট দেখা যায় না। যেহেতু রেটিনা অঞ্চলে মিলিত হচ্ছে না, তার আগে মিলে যাচ্ছে, কাজে লক্ষ্য বস্তু ব্লার হয়ে যাচ্ছে, ঝাপসা। এবং সেই চোখের দূরবিন্দু অসীমের পরিবর্তে এফ বিন্দুতে হয়, তাই এই চোখ এফ এর বেশি দূরের কোনো বস্তু স্পষ্ট দেখতে পায় না। দ্বিতীয় চিত্র দ্রষ্টব্য। তাহলে অসীম থেকে মানে আকাশের মধ্যে যদি চন্দ্র সূর্য নক্ষত্র তারকারাজি থাকে, যদি আমার চোখ স্বাভাবিক হয় তাহলে সবকিছুই আমার ক্লিয়ারলি দেখতে পাওয়ার কথা। বাট যেহেতু আমি অসীম দূরত্ব ক্লিয়ার দেখি না, আমার চোখের দূরবিন্দু ফিক্সড হয়ে গেছে, কাজে আমি এই বিন্দু পর্যন্ত ক্লিয়ার দেখি, চোখ থেকে যা দূরত্ব সামান্য কিছু, মানে 3-4 ফিট মাত্র। তাহলে এই এফ এর পরে যদি আমার কোন একটা এফ এর পরে যদি কোন একটা লক্ষ্যবস্তু থাকে তাইলে আমি ঝাপসা দেখি। তাহলে এই জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি ট্রিটমেন্ট দিবে সেটাকে আমি বলেছিলাম যে ডাক্তারের কাছে ডাক্তার কি করবে, ডাক্তারের কাছে এই যে তোমার চোখের জন্য এফ বিন্দুটা খুঁজে বের করবে যদি তোমার চোখের মধ্যে ডিস্টার্ব থাকে। তারপরে সিস্টেমটা কি করবে, এমন একটা চশমা সে দিবে, এমন একটা পাওয়ারের চশমা যে লক্ষ্যবস্তু যত দূরে থাকুক না কেন সে ওই বস্তুটার ইমেজ বা প্রতিবিম্ব তুমি কোথায় পাবা? এক বিন্দুতে। ইমেজ বা প্রতিবিম্ব তুমি পাবা এই বিন্দুতে। তাহলে বলছে এই চোখের দূরবিন্দু অসীমের পরিবর্তে এই বিন্দুতে হয়, তাই চোখ এফ এর বেশি দূরের কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, যেটা নাকি সেকেন্ড ডায়াগ্রামে দেখানো হয়েছে। আর চোখের প্রতিকার, তাহলে ফোকাস দূরত্ব কমে গেছে, চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেছে, ঠিক আছে? তাহলে চোখের লেন্সের ফোকাস দূরত্ব যদি কমে যায়, আমরা জানি চোখের লেন্স হচ্ছে উত্তল লেন্স, তাহলে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কমে গেছে, তার মানে হচ্ছে অভিসারী ক্ষমতাটা বেড়ে গেছে। তাহলে অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে যদি ত্রুটি হয় তাহলে কারেকশন হবে কি করলে, অভিসারী ক্ষমতা কমাইলে নাকি অভিসারী ক্ষমতা আরো বাড়াইলে? কমালে। আবার বলি, বুঝে নাও। আবার বলি, যেমন বলছে চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে, তার মানে আগে রেটিনা পর্যন্ত যাইতে বেশি দূরত্ব ফোকাস করতো, এখন আর অত দূরত্ব ফোকাস করে না, আগে মিলে যায়। তাহলে বোঝা যাচ্ছে যে ফোকাস দূরত্বটি কমে গেছে। এখন আমরা জানি ফোকাস দূরত্ব এবং এই হচ্ছে এই ক্ষমতা হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক। তাহলে ফোকাস দূরত্ব যদি কমে যায় তাহলে ক্ষমতাটা বেড়ে যাবে। তাহলে চক্ষু লেন্স যেহেতু অভিসারী লেন্স বা উত্তল লেন্স, তাহলে নিশ্চয়ই অভিসারী ক্ষমতাটা বাড়বে নাকি? Yes, sir. মানে মিলিত করে দেওয়ার ক্যাপাবিলিটি বেড়ে গেছে, তার মানে আগে যদি মিলাই তখন কাছাকাছি মিলাই দেয়।
সেটাই আর কি, ক্ষমতাটা বেড়ে গেছে, অভিসারী করার ক্ষমতা খুব দ্রুত সে অভিসারী করতে পারে বা মিলাই দিতে পারে। তাইলে ওই অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে ত্রুটি হচ্ছে চোখে একটা। তাইলে যদি ত্রুটি কারেকশন করতে হয় তাহলে কি অভিসারী ক্ষমতা বাড়ায় রাখতে হবে নাকি অভিসারী ক্ষমতা এই অভিসারী ক্ষমতা কমাতে হবে। কমাই দিতে হবে? তাহলে অভিসারী ক্ষমতা কমায় কে? উত্তর লেন্স তো অভিসারী ক্ষমতা বাড়াবে, কারণ উত্তর লেন্সের নামই অভিসারী লেন্স। কাজে উত্তর লেন্স যদি দেই তাহলে অভিসারী ক্ষমতা আরো বাড়বে। তাহলে যদি আমি অভিসারী ক্ষমতাটা কমাইতে চাই তাহলে উত্তর লেন্স দিব নাকি অবতল লেন্স দিব? অবতল লেন্স দিব। তাহলে এই জন্য এখানে যে কারণটাও কিন্তু আছে যে রসুদিসুদিত এই অবতল লেন্স কেন ব্যবহার করা হয় সেটারও কিন্তু রিজন আছে। রাখছি এই জন্য আমি, কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এগুলি মুখস্থ করার বিষয় না, এগুলি চিত্র দেখলে এমনি বলা যায়। তাইলে এটা হইতেছে চিত্র দেখা বলতে পারা উচিত সবার, সেই জন্য রেখে গেছিলাম আর কি। এখন তাইলে এখানে এই যে অবতল লেন্স দেওয়া হচ্ছে, চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়ার জন্য এই ত্রুটি উদ্ভব হয়। দৃষ্টি ত্রুটি সংশোধন করার জন্য সহায়ক লেন্স বা চশমা হিসেবে অবতল লেন্স ব্যবহার করা হয়। তৃতীয় চিত্র দ্রষ্টব্য। তাছাড়া একমাত্র অবতল লেন্সই লক্ষ্যবস্তুর চেয়ে নিকটে সোজা এবং অবাস্তব প্রতিবিম্ব গঠন করে বলে এক্ষেত্রে চোখের লেন্সের সামনে সহায়ক লেন্স বা চশমা হিসেবে অবতল লেন্স ব্যবহার করতে হবে। অবতল লেন্সে একটা চিত্র আছে, আমরা দেখতে পারি। যেমন এই যে এই চিত্রটা যদি দেখি, লক্ষ্যবস্তু আছে পিছনে, অবতল লেন্স লক্ষ্যবস্তুটাকে কি লক্ষ্য মানে প্রতিবিম্বটাকে কি লক্ষ্যবস্তুর পিছনে দিচ্ছে নাকি লক্ষ্যবস্তু থেকে আগাই দিচ্ছে সামনের দিকে? এই যে P1 Q1 হচ্ছে প্রতিবিম্ব আর P কি হচ্ছে লক্ষ্যবস্তু, ঠিক আছে? তাইলে তাইলে কি করলো? তাইলে দেখা গেল বস্তু ছিল দূরে, তার প্রতিবিম্ব নিয়ে আসলো কোথায়? কাছে, নাকি? অ্যাকশন কিন্তু এটাই। অবতল লেন্স এটার উল্টা কাজ কখনোই করবে না। অবতল লেন্স কি করবে? লক্ষ্যবস্তু যেখানেই থাকুক না কেন শিফট করে নিয়ে আসবে কোথায়? ত্রুটিপূর্ণ চোখের দূরবিন্দুতে, রাইট? তাইলে আমার এই যে অবতল লেন্সটা আমি খেয়াল করছি, এখন যদি আমি খেয়াল করি তাহলে আমার বিষয়টা কি এরকমই না যে আমি এই যে পিকিউ লক্ষ্যবস্তু যেটা আছে সেটাকে আমি ধরতেছি দূরবর্তী বস্তু, আর P1 Q1 হচ্ছে পজিশন, সেখানে ইমেজটা তৈরি হয়। তাহলে P1 Q1 এর মধ্যে যদি ইমেজ তৈরি হয় তাহলে ক্লিয়ারলি দেখি, এর বাইরে যদি যাই তাহলে ক্লিয়ারলি দেখি না। তাহলে লক্ষ্যবস্তুটা কিন্তু দেখা যাচ্ছে বাইরেই আছে, অবতল লেন্স সেটাকে কি করছে? আরো পিছনে নিয়ে গেল নাকি শিফট করে সামনে নিয়ে আসলো? সামনে নিয়ে আসলো। তাহলে এখানে অসীম দূরত্ব থেকে যদি আলোক রশ্মি আসে তাতে অসুবিধা নেই, অবতল লেন্স সবসময় তাকে কি করবে? লক্ষ্যবস্তু সামনে নিয়ে আসবে। পিছনে নিবে না, লক্ষ্যবস্তু থেকে সামনে নিয়ে যাবে। তাহলে এখানে সে একই কেস, সেম কেস, এখানে সেম কেস। এখানে আমার অসীম দূরত্ব থেকে আলোক রশ্মি আসলো, আমি এই যে অসীম দূরত্ব থেকে আলোক রশ্মি আসলো তৃতীয় চিত্রে দেখানো হয়েছে, কিন্তু আমি অসীম দূরত্ব থেকে আলোক রশ্মি আসলে আমি তাকে ক্লিয়ার দেখি না, আমি এই বিন্দুতে ক্লিয়ার দেখি। কাজে এই বিন্দুতে মানে এই যে অবতল লেন্সটা কি করলো? অসীম দূরত্ব থেকে আসা আলোক রশ্মিকে কোন বিন্দুতে পাঠিয়ে দিল? এই বিন্দুতে। তাহলে অন্য কোনো বিন্দুতে তো আমি ক্লিয়ার দেখি না, কিন্তু এফে তো ক্লিয়ার দেখি নাকি? তাহলে চোখের ত্রুটিটা কি থাকলো নাকি কারেকশন হয়ে গেল? কারেকশন হয়ে গেল। এই জন্য আমরা অবতল লেন্সের চশমা ব্যবহার করি, বাচ্চা পোলাপান যারা আছে তারা অবতল লেন্সের চশমা ব্যবহার করে। আর আমরা যারা বুড়ো মানুষ তারা ইউজ করি হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল, শুনি দেখি যদি পারি জবাব দিব। স্যার প্রতিবিম্বটা কি স্যার শুধু এফ বিন্দুতেই মিলিত হবে নাকি স্যার এফ বিন্দুর ভিতরে আর কি, মানে প্রধান ফোকাস এবং এফ বিন্দুর মাঝখানে? এফ এর আগে যদি আনা হয় তাহলে তুমি ক্লিয়ারলি দেখো, তো কোনো সমস্যা নেই। তোমার সমস্যা হচ্ছে এফ এর পরে গেলে ক্লিয়ার দেখো না, এই পর্যন্ত তুমি ক্লিয়ার দেখো, এফ এর আগে আসলে তুমি তাইলে এফ এর দূরে গেলেও
কাটাকাটি করতে হবে। আহ, এটা যে দূরে গেলে তোমার এটা শিফট করে সামনে নিয়ে আসতে হবে, নিচে নিয়ে আসতে হবে যাতে ক্লিয়ারলি দেখো। বুঝো নাকি বুঝো না কবে? Yes, sir. তাহলে পুরোটা একটু করে দেখতে পারো, যে কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে তাহলে জিজ্ঞেস করলাম। পুরোটা একটু করে দেখো। করে দেখতে পারো। ও করছো নাকি? করে দেখতেছো? Yes, sir. করছি। বুঝার চেষ্টা করো। মানে বুঝার মতো করে হয়েছে কিনা আমি চাচ্ছিলাম না যে এটি লাইন বাই লাইন মুখস্থ করে পরীক্ষার মধ্যে লেখা। স্যার বুঝিয়েছি স্যার। বুঝেছো না? তাহলে এই জিনিসটা জাস্ট রিভার্স করে দিলেই তো দীর্ঘদৃষ্টি হয়ে যাবে। তখন কাহিনী কি হবে? তুমি কোনটা ক্লিয়ার দেখো? স্যার তখন দূরেরটা ক্লিয়ার দেখবো, কাছেরটা দেখা যাবে না। আচ্ছা, তো তখন ক্লিয়ার দেখা যাবে না, যে আমরা যাদের বয়স হয়ে গেছে তাদের এই সমস্যা হয়েছে। ঠিক আছে, যারা আমার বয়স হয়েছে তাদের এই সমস্যাটা হয়েছে। তাহলে দীর্ঘদৃষ্টির জন্য দুটি থাকলে কি হবে? তার মাঝে অন্য একটা প্রশ্ন আছে, কিন্তু দীর্ঘদৃষ্টিটা দেখো, মানে এবং বলো যে নেসেসিটি গুলো বলো, যে দীর্ঘদৃষ্টিতে তুমি খেয়াল করে দেখো যে কেমনে সমস্যাটা হচ্ছে, কোথায় ক্লিয়ার দেখে। স্বাভাবিক চোখের জন্য নিকট বিন্দু আমরা জানি 25 সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটার দূরত্ব থেকে যদি আলো রশ্মি আসে, তাহলে কি রেটিনা অঞ্চলে মিলে নাকি মিলে না? মিলে না। কোথায় মিলে তাইলে? স্যার আরো দূরে গিয়ে মিলে। দূরে মিললে কি ক্লিয়ার দেখুন? নো স্যার। হ্যাঁ, তাহলে তাই যদি হয়, তাইলে
দূরে গেলে ক্লিয়ার দেখুন না, তাইলে নিকট বিন্দু সরে গেল কোন বিন্দুতে? আগে সেই বিন্দুতে, এখন চলে গেল কোথায়? আরো দূরে। আর যদি এখানে বিন্দুটা মেনশন করা হয়েছে, ও বিন্দুতে গেল, স্যার ও বিন্দুতে। ও বিন্দুতে গেলে তখন কি হয়? মিলে নাকি? মিলে Yes, নাকি sir. মিলে ও না? বিন্দুতে গেলে তো ও বিন্দুতে গেলে দেখা তখন যাচ্ছে দ্বিতীয় চিত্রে রেটিনা অঞ্চলে মিলে গেছে না? ইয়েস স্যার। তাহলে রেটিনা অঞ্চলে মিললেই তো ঝামেলা খতম নাকি? নাকি? Yes, sir. ক্লিয়ার দেখতেছি। আচ্ছা তাহলে বলছে যে তাহলে এখন এখানে অভিসারী মানে চোখের লেন্সের ফোকাস দূরত্ব কি বাইরে জায়গা নাকি কোনবা জায়গা? কমে যায়, ক্ষমতা কমে যায়, ফোকাস দূরত্ব বেড়ে যায়। ফোকাস দূরত্ব বেড়ে যায়, তাহলে ফোকাস দূরত্বের ক্ষমতা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে ফোকাস দূরত্ব যদি বেড়ে যায় তাহলে ক্ষমতাটা কমে যায়। তাহলে ক্ষমতা যে কমে, কোন ক্ষমতা? অভিসারী ক্ষমতা নাকি অপসারী ক্ষমতা? হ্যাঁ, অভিসারী। অভিসারী ক্ষমতাটা কমে যাচ্ছে। তাহলে অভিসারী ক্ষমতা যদি কমে যায় তাহলে অভিসারী ক্ষমতা তো বাড়াইতে হবে নাকি? হ্যাঁ, বাড়াইতে ইয়েস স্যার। হবে। অভিসারী ক্ষমতাটা বাড়াবে কে? উত্তল লেন্স নাকি অবতল লেন্স? স্যার উত্তর লেন্স। এই জন্যই কিন্তু এই দুটি হইলে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তর লেন্স। উত্তল লেন্স। তো আর এখানে যে 3 নাম্বার চিত্রটা আছে, যে মানে এন বিন্দুতে ছিল সেখান থেকে শিফট করে নিয়ে গেল ও বিন্দুতে, তাইলে তো আমার দূর হচ্ছে নাকি? সমস্যাটা হচ্ছে কিনা? Yes, sir. জি স্যার। কিন্তু এন বিন্দুতে তো আমি ক্লিয়ার দেখি না, চোখ থেকে এন বিন্দু দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে ওখানে তো আমি ক্লিয়ার দেখি না। তাহলে শিফট করে নিয়ে যেতে হবে কোথায়? ও বিন্দুতে, কারণ আমি ওতে তো ক্লিয়ার দেখি, রাইট? Yes, sir. ইয়েস স্যার। তাইলে এই নিকটের বস্তুকে দূরে নিয়ে যায় কোন চিত্রটা? এটা কোন চিত্রটা? মানে লক্ষ্যবস্তু কোথায় কোথায় থাকলে জিনিসটা হয়? হ্যাঁ, উত্তর লেন্সের প্রধান ফোকাস। কোথায় বলো? কোথায় থাকলে? বলো। প্রথম ফোকাস আলোক কেন্দ্রের মাঝে। হ্যাঁ, রাইট, গুড। যদি আলোক কেন্দ্রের প্রধান ফোকাসের মধ্যে থাকে তাইলে কিন্তু সে কি করে মানে তোমার মানে অবাস্তব এবং অবাস্তব অবাস্তব সোজা এবং লক্ষ্যবস্তুর তুলনায় বড় প্রতিবিম্ব কোথায় গঠন করে দেয়? মানে লক্ষ্যবস্তু যেখানে রাখা হয়েছে তার চাইতে আগায় দেয় নাকি লক্ষ্যবস্তু যেখানে আছে তার চাইতে পিছনে নিয়ে যায়? স্যার পিছনে নিয়ে যায়। পিছনে নিয়ে যায়। তাহলে আমার তো তাইলে বিষয়টা ওইরকমই কিনা, যে আমি যেখানে কাছে আছে, কাছে তো আমি ক্লিয়ার দেখি না, আমার চোখের জন্য রেঞ্জ হচ্ছে 25 সেন্টিমিটার হইলে আমি ক্লিয়ার দেখি না। তাহলে কোথায় ক্লিয়ার দেখি? একটু দূরে নিয়ে গেলে ক্লিয়ার দেখি, যেটা চোখ থেকে দূরত্ব হয়তো বা 80 সেন্টিমিটার 90 সেন্টিমিটারও হয়ে যায়, অনেক সময় হয়। ঠিক আছে, তাইলে মনে করো 25 সেন্টিমিটারে তুমি ক্লিয়ার দেখো না, তুমি ক্লিয়ার দেখো 80 সেন্টিমিটারে, তাইলে তোমার কতটুকু মানে দূরত্ব বেশি বেশি দূরত্বে নিয়ে যেতে হচ্ছে? 25 সেন্টিমিটার ক্লিয়ার দেখতে আগে চোখে ঝামেলা থাকার কারণে এখন দেখো না, মনে করো দেখো 80 সেন্টিমিটারে ক্লিয়ার, তাহলে কতটুকু শিফট করতে হচ্ছে, মানে কোন পজিশনে থেকে কোন পজিশনে নিতে হচ্ছে বা কত সেন্টিমিটার শিফট করতে হচ্ছে তখন? বলো। 55 সেন্টিমিটার দূরে নিতে হবে। 55 সেন্টিমিটার দূরে দিলে ক্লিয়ার দেখো। তার মানে বুঝতে পারো যে লক্ষ্যবস্তুটাকে যেখানে লক্ষ্যবস্তুটা ছিল সেখান থেকে
তোমার প্রতিবিম্বটা ওইটার থেকে আগায় আসতে পারবে না, ওইটা থেকে পিছনে যেতে হবে। তার মানে লক্ষ্যবস্তু থাকবে এন বিন্দুতে, প্রতিবিম্ব তৈরি হবে কোথায় যায়? ও ও বিন্দুতে। ও বিন্দুতে। তাহলে সেটা হচ্ছে তোমার তৈরি করে কোন ডায়াগ্রামটা? লক্ষ্যবস্তু যদি আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে কি হয়েছে, কি হয়েছে? স্যার প্রতিবিম্ব প্রধান ফোকাস এবং অসীমের মাঝে তৈরি হয়েছে। হ্যাঁ, একটু দূরে দূরে সরে যাচ্ছে, যেখানে নাকি আমি ক্লিয়ার দেখি। তাহলে ডাক্তার তো এইসব বিকাশ তো ডাক্তাররা জানেন, হ্যাঁ, যে তোমার কত সেন্টিমিটারে তুমি ক্লিয়ার দেখো, আর এখন আগে মানে 25 সেন্টিমিটারে তুমি আগে ক্লিয়ার দেখতা, সেটা তো ডাক্তারের আইডিয়া আছে। তাহলে সেই হিসেবে সূত্রের মধ্যে বসাবে। কোন সূত্রে বসাবে? সেই সূত্রটা কি আমরা জানি? সূত্রটা কোনটা? কোন সূত্রে বসাবে? হ্যাঁ, কোন সূত্রের মধ্যে বসায় তারা ক্ষমতাটা বাইর করবে আর কি ফাইনালি? লেন্স প্রস্তুতকারকের সূত্র কোনটা বলছিলাম? হ্যাঁ, কোনটা বলছিলাম? লেন্স প্রস্তুতকারকের সূত্র বলো, মনে পড়ে? that P equals to 1 by A. না, ওইটা না, ওইটা হলে তো আমি আর কিছু কইতামই না। এই জন্য তো আমি বলি, এই জন্য রাগ হয়েছে যে আমি শুধু শুধু হয়ে নেই সেদিন। আমার রাগ হওয়াটা যথেষ্ট যৌক্তিক ছিল, শুধু শুধু রাগ হয়নি আমি। So 1 by A equals to n minus 1 into 1 by R1 minus 1 by R2. হ্যাঁ, এটা হচ্ছে লেন্স প্রস্তুতকারকের সূত্র। ঠিক আছে, মিনিং গুলো কিন্তু বলে দিয়েছিলাম আমি। এন হচ্ছে লেন্সটা যে উপাদান দিয়ে বানানো, সেই তার প্রতিসরণাঙ্ক। আর R1 হচ্ছে লেন্সের প্রথম পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ, R2 হচ্ছে লেন্সের দ্বিতীয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ, নাকি? এটা ছিল। আর এটা হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব, রাইট? হ্যাঁ, This side. তাহলে তাহলে কিন্তু আমার দৃষ্টির যে ত্রুটিটা সেটা কিন্তু থাকলো না, তো এটা কিন্তু আমার দূর হয়ে গেল, নাকি? হ্যাঁ, থাকলো নাকি দূর হইলো? তো দূর হয়ে গেল। দূর। কাছে আমি দেখতাম, এখন কিন্তু চোখে ত্রুটি হওয়ার কারণে কাছে দেখি না, একটু দূরে ভালো দেখি। এই জন্য কাছের বস্তুর ইমেজকে শিফট করে নিয়ে গেল কোথায়? একটু দূরে, যেখানে নাকি আমি ক্লিয়ার দেখি। কাছে চোখের ত্রুটিটা আর মনে হয় থাকলো না, নাকি? হ্যাঁ, থাকলো নাকি? থাকলো না। থাকলো না। হাবিবুর রহমান ওই কন্টেন্টের জন্যই পাঠাও, রিকোয়েস্ট দাও, কন্টেন্টের জন্য রিকোয়েস্ট দাও। ঠিকানা সানুনের মেয়েটা, ঠিক আছে? কন্টেন্টের জন্য ই দাও, রিকোয়েস্ট দাও, ইমেল অ্যাড্রেসে ক্লিক করে রিকোয়েস্ট দাও, অ্যাক্সেস দিয়ে দিব। তারপরে তাহলে আমরা এই দুইটা ক্লিয়ারলি বুঝতে পারছি, এই দুইটা জিনিস। ইয়েস স্যার। এই বলছে তাছাড়া একমাত্র উত্তর লেন্স লক্ষ্যবস্তুর চেয়ে দূরে সোজা অবস্থা প্রতিবিম্ব গঠন করে। তাহলে কোন চিত্রটা মিন করছে? যদি লক্ষ্যবস্তু আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে থাকে, তাহলে প্রতিবিম্বটা কিন্তু দেখা যায় দূরে শিফট হয়ে চলে যায়, সেটাকে মিন করছে। এক্ষেত্রে তাই চোখের লেন্সের সামনে সহায়ক লেন্স বা চশমা হিসেবে এমন ক্ষমতা তথা ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তর লেন্স ব্যবহার করতে হবে যা স্বাভাবিক চোখের নিকট বিন্দু এনে স্থাপিত লক্ষ্যবস্তুর বিম্ব ত্রুটিপূর্ণ চোখের নিকট বিন্দু হতে গঠন করে। স্বাভাবিক চোখের নিকট বিন্দু এন, সেখানে ক্লিয়ার দেখি না, ও বিন্দুতে ক্লিয়ার দেখি, কাজে ওটা হচ্ছে ত্রুটিপূর্ণ চোখের নিকট বিন্দু। শিফট করে নিয়ে যাবে এন থেকে ওতে, যেখানে আমি ক্লিয়ার দেখি, কাজে তখন আমার আর দৃষ্টি ত্রুটিটা থাকছে না, রাইট? বুঝতে পারছেন? এরপরে হলো এই যে এটা রঙিন বস্তু আলোকে উপলব্ধি ব্যাখ্যা করো। দুই ধরনের কোষের কথা আছে এখানে, সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। দুই ধরনের কোষের কথা আছে, এটা একটু বুঝতে হবে। একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। আমরা যখন কোনো কিছু দেখি তখন তার উপর থেকে প্রতিফলিত হয়ে আলো আমাদের চোখে এসে পড়ে। যেমন একটা কালা বিলাই যদি আমি দেখতে চাই, কালা বিলাইটা কি হবে? আর তখন তো আমি যদি পুরা ঘুটঘুটে অন্ধকার থাকে, তাহলে ঘুটঘুটে অন্ধকারে কালো সাদা কোনো বিলাই আমি ক্লিয়ার দেখি না।
কিন্তু ওই বিলাইটার উপরে যদি আমি একটু লাইট ফালাই, তাহলে লাইটটা প্রতিফলিত হয়ে আমার চোখে আসবে দেখে তখন আমি বিলাইটাকে ক্লিয়ার দেখবো নাকি? ইয়েস স্যার। জি স্যার। যেমন রুমের মধ্যে একটা বিলাই এসে বসে রইল, পুরো রুম গুটগুটে অন্ধকার, তখন তো বিলাই আমি ক্লিয়ার দেখুন না। যে সময় নাকি লাইট জ্বালাবো তখন বিলাই দেখুন, বিলাই দৌড় মারতে পারে নাকি? ইয়েস স্যার। তাইলে কোনো বস্তুর উপরে যদি আলো এসে পড়ে আলো, তখন ওই বস্তুর মানে আলোর কারণে ওই মানে বস্তুটার মধ্যে যে সময় এসে পড়লো তখন প্রতিফলিত হয়ে আলো যে সময় আমাদের চোখে আসে তখন আমাদের মানে ওই বস্তু সম্পর্কে আমাদের একটা ধ্যান ধারণা হয়। ঠিক আছে? তাহলে বলছে যে এই জন্য বলছে আমরা যখন কোনো কিছু দেখি তখন তার উপরে থেকে প্রতিফলিত হয়ে আলো আমাদের চোখে এসে পড়ে। চোখের কর্নিয়া এবং লেন্স মিলে সেই আলোটি একটি নিখুঁত প্রতিবিম্ব তৈরি করে আমাদের চোখের রেটিনার উপর ফেলে। চোখের কর্নিয়া এবং লেন্স মিলে কি করে? নিখুঁত একটা প্রতিবিম্ব তৈরি করে, সেই প্রতিবিম্বটা আমাদের চোখের রেটিনার উপর ফেলে দেয়। রেটিনার উপরে ফেললেই আমরা ক্লিয়ারলি দেখব। বলা হচ্ছে there are two types of cells in our photosensitive retinas. মানে the name of one type of cell is rod and the another and the name of another type is cone. এখানে কোন মানে হচ্ছে CONE কোন, এজন্য এটা দৈন্তন্য হবে, মূর্ধন্য কিন্তু হবে না, অ্যাঙ্গেল না, এটা কোন বা শঙ্কু, শঙ্কু বা কোন বা কোনক ওইরকম। তাহলে এক ধরনের কোষের নাম হচ্ছে রড, অন্য ধরনের কোষের নাম হচ্ছে কোন। তাহলে দুইটা কোষের দুই ধরনের কাজ। রড জাতীয় কোষগুলো অত্যন্ত সংবেদনশীল এবং খুব অল্প আলোতে কাজ করতে পারে, কিন্তু সেগুলো রং শনাক্ত করতে পারে না, মানে কালারের সম্পর্কে ফিল দিতে পারে না রড কোষগুলি। সেজন্য জ্যোৎস্নার মৃদু আলোতে আমরা আবছাভাবে সবকিছু দেখতে পেলে তাদের রং দেখতে পারি না। অনুধাবন স্তরের খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে জ্যোৎস্নার আলোতে আমরা কোন একটা রঙিন বস্তুকে দেখতে পারি না কেন, এটা প্রশ্ন অহরহ আসে। ঠিক আছে? এই জায়গার ভিতরে সেই জিনিসটার উত্তর আছে। জ্যোৎস্নার মৃদু আলোতে তখন রড কোষগুলো কাজ করে, কারণ আমরা জানি রড কোষগুলো আবছা আলোতে কাজ করে, অল্প আলোতে। এই জন্য আমরা মানে তখন কোন একটা বস্তুকে আবছা ভাবে দেখি, কিন্তু রড কোষগুলো তো আর কালার ডিটেক্ট করতে পারে না। এই জন্য আমরা কালার ডিটেক্ট করতে না পারার কারণে জ্যোৎস্নার মৃদু আলোতে আমরা কোন একটা বস্তুকে কালার্ড অবস্থায় দেখি না, মনোক্রোমেটিক লাইটে দেখি। ঠিক আছে? তাহলে বলা হচ্ছে যে যদি আলোর তীব্রতা বেশি হয়, এটার উপর ভিত্তি করে কিন্তু ভিডিও ক্যামেরা বানাইছে। যদি আলোর তীব্রতা বেশি হয় তখন চোখের রেটিনার কোনগুলো কাজ করতে পারে, এই কোনগুলো রং সংবেদী, তাই আমরা যখন কোনো কিছু দেখি তখন তার রংগুলো দেখতে পাই। ঠিক আছে? আর কোন কোষগুলো কাজ করে আলোর তীব্রতা, তীব্র আলোর মধ্যে, সেগুলো হচ্ছে ফটোসেনসিটিভ কোনগুলো আর কি। ওইটা একটা সেল, তাহলে ওই কোণের মাধ্যমে আমরা রং শনাক্ত করতে পারি। তাহলে বলছে আমরা টেলিভিশনের কিংবা কম্পিউটার মনিটরে কিংবা বই পুস্তকের রঙিন ছবি যদি সূক্ষ্মভাবে দেখতে পারি তাহলে দেখব সেখানকার রংগুলো আসে লাল, সবুজ এবং নীল রঙের সূক্ষ্ম বিন্দু দিয়ে, অর্থাৎ এই তিনটি রং দিয়ে প্রয়োজনীয় তীব্রতা দিয়ে অন্য সব রং তৈরি করা যায়। RGB কালারস। ঠিক আছে? এটা সম্পর্কে শুনছেন না রুবাইয়ার? RGB কালারস, ইয়েস স্যার, ইয়েস স্যার। রেড, গ্রিন, ব্লু কালার, এটা দিয়ে সব কালার বানানো যায় না? জি স্যার। যায়? Yes, জি sir. স্যার। RGB কালারস 1.07 বিলিয়ন কালারস, 1.07 বিলিয়ন কালারস, এই সবগুলো কালার আমরা বানাইতে পারি কি দিয়ে? ওই তিনটা কালার দিয়ে আর কি, RGB কালার। তাহলে এই জন্য মানে বিজ্ঞানীরা যারা তারা তো অনেক চালাক, তারা কি করছে? তারা চিন্তা করছে যে এত কোটি কোটি লক্ষ লক্ষ আলো তো আমাদের পক্ষে ডিটেক্ট করা সম্ভব না। কাজে চালাকি করে তারা কি করছে? চিন্তা ভাবনা করে বের করছে যে কয়টা কালার আছে মৌলিক কালার, যে কালারের মাধ্যমে সব কালার বানানো যাবে, সেটা দিয়ে চিন্তা ভাবনা করে তারা RGB তৈরি করছে, রেড, গ্রিন এন্ড ব্লু। এই তিনটা কালার যদি তারা ইউজ করে তাহলে সব কালার সম্পর্কে তারা একটা ফিল পেতে পারে। ঠিক আছে? তাহলে এই জন্য ওইটা দিয়ে আমরা ক্লিয়ারলি দেখি এবং তখন কোন কোষগুলো তখন অ্যাক্টিভ থাকে। ঠিক আছে কিনা? ইয়েস স্যার আমি যতদূর জানি আমাদের চোখের কোন কোষ তিন প্রকার, এবং এই তিন প্রকারের কোষ স্যার এই তিনটা আলোর প্রতি সংবেদনশীল, এবং এই তিনটা আলোর তীব্রতার উপর ভিত্তি করে স্যার আমরা রঙের সেন্সটা পাই। তাই না? জি স্যার। স্যার আমি একটা বইয়ে পড়েছিলাম স্যার যখন ক্লাস 8 এ পড়ি।
আচ্ছা তাইলে ঠিকই আছে, বইয়ে তো আর ভুল লিখবে না। এখন তাহলে আমরা কিন্তু মোটামুটি ভাবে এই চ্যাপ্টারে অনেক কিছু আমরা শিখতে পারছি। এখন এটা হচ্ছে গুছায় একটু পড়াটা বাকি, গুছায় পড়লেই কিন্তু হয়ে যাবে নাকি? ইয়েস স্যার। এখানে Yes, যে sir. এগুলি করাইছিলাম না, আগে করাইছি না এগুলি? হ্যাঁ স্যার। হ্যাঁ এগুলি করাইছি আগে, এখন ওই যেহেতু করাইছি কাজে এটি লাগবে। ঠিক আছে, এগুলি একটু দেখতে হবে। কিছুটা ডিজিটাল ফর্মে নিয়ে গেছে জিনিসটাকে। এখানে করে দেখতে পারো বিভাজন কি। বুঝাইলি? ইয়েস স্যার। এটি কিন্তু বুঝাইছিলাম আগে, হ্যাঁ। আর এখানে দুইটা ক্রিয়েটিভ প্রশ্ন আছে, ক্রিয়েটিভ প্রশ্নটা আর কি করতে হবে বাসায়, চেষ্টা চরিত্র করে করতে হবে। এবার বলছে যে এই মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমে প্রতিসরণাঙ্ক যদি a n b হয় তাহলে a n b c a বাই c b n b বাই n এ। আরেকটু মনে করে দিতে চাচ্ছি সূত্রগুলো, ডিটেইলস রাখছিলাম। c a হচ্ছে এই মাধ্যমে আলোর বেগ, c b হচ্ছে b মাধ্যমে আলোর বেগ, n a হচ্ছে এই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, আর n b হচ্ছে b মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। এই তো ইয়েস স্যার। এটা কিন্তু পই পই করে বোঝানো হয়েছে সুলাইমান সুখনদের মতো। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। সুলাইমান সুখন যেমন পই পই করে বলছে এরকম ভাবে বোঝানো হয়েছে। তাহলে এটা তো সমস্যা থাকার কথা না নাকি? হ্যাঁ, অঙ্কগুলি দেখলে মনে পড়ে যাবে না? Yes, sir. এটা তো 9 গেলে 10 গেলে এগুলি কিন্তু সব লেগে যাবে। তাহলে তাহলে এখানে 2 নম্বর পয়েন্টে পড়ে দেখো কি বলছে। 2 নম্বর পয়েন্ট কি লেখানো হয়েছিল না? দেখো হয়েছিল। ইয়েস। তারপর যে মাধ্যমে প্রতিসরণাঙ্ক বেশি সেই মাধ্যমটি আলোকীয় ঘনত্ব বেশি। উদাহরণ হিসেবে দুটি মাধ্যমে A ও B বিবেচনা করা যায় যাদের প্রতিসরণাঙ্ক যথাক্রমে 1.2 1.5, তাহলে বি মাধ্যমটি এই মাধ্যমের তুলনায় আলোর সাপেক্ষে ঘনতর, অর্থাৎ এখানে এ মাধ্যমটি হালকা এবং বি মাধ্যমটি ঘন। রাইট? খুব ক্লিয়ার কাট কথা আর কি, এখানে কোনো নেই, কনফিউশনের কোনো জায়গা নেই। ঠিক আছে, খুব ক্লিয়ার কাট কথা। আমি যা বলি ক্লিয়ার কাট বলি, কনফিউশনের ধার কাছ দিয়ে আমি যাই না। আর আমি কনফিউজ থাকলে এটা বলা মানে করেই না, আমি নিজে ক্লিয়ার হয়ে আগে তারপরে পড়ে। ঠিক আছে, আমি যদি কনফিউজ থাকি তাহলে আমি পড়াবো কেন? এই জন্য আমি ক্লিয়ার হই, মাঝে মাঝে আমি ভুলে যাই, আমি ক্লিয়ার হয়ে তারপরে পোলা পান্ডে বুঝে যাই। এখন তাহলে 3 নাম্বারটাও ক্লিয়ার। ঘন মাধ্যমে বেগ আলোর 1.5, তাইলে কোনটা ঘনতর মাধ্যম? 1.5 প্রতিসরণ। 2.5 হচ্ছে আলোর সাপেক্ষে ঘনতর মাধ্যম। তাহলে আমরা জানি যে ঘন মাধ্যমে আলোর বেগ কম। তাহলে এই দুইটা মাধ্যমের মধ্যে এ মাধ্যমে আলোর বেগ কম নাকি বি মাধ্যমে আলোর বেগ কম? বি মাধ্যমে। B মাধ্যমে। হ্যাঁ, এগুলি আবার মনে করে দিচ্ছি, কারণ সৃজনশীল ওগুলি বাসার ভিতরে প্র্যাকটিস করতে হবে। দুইটা সৃজনশীল একটু করে ফেলার চেষ্টা করতে হবে। যে দুটো ক্রিয়েটিভ এখানে আছে, হ্যাঁ, ওই দুটো করে ফেলার চেষ্টা করতে হবে। আর আমি এরপরে ঢাকা বোর্ডের 6টা প্রশ্ন
পড়াবো, ওটার কাজ করতেছি, ওটা কিছু বাকি আছে, ওইটা হয়তো বা শনিবার আস্তে আস্তে করাই দিতে পারবো 2021 ঢাকা বোর্ড। ঠিক আছে, ফিজিক্সের 2021 বলছে যে তারপর এই নাম্বার বলছে, এটা তো ক্লিয়ার। 4 নাম্বার, যদি হালকা মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক n হয়, তাহলে n ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই sin থিটা c। এই সূত্রটা আমরা শিখছিলাম না? যে আমরা জানি ক্রান্তিক কোণ বা সংকট কোণ সর্বদা হালকা মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমে হয়, তাই সূত্রটি সহজে মনে রাখার উপায় হচ্ছে n ইকুয়ালস টু হালকা মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক, থিটা c হইতাছে হালকা মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তিক কোণ বা সংকট কোণ। ঠিক আছে, তার মানে দুইটাই হালকা মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের। ঠিক আছে, আমি মনে করে দিতে চাচ্ছি আর কি। আর উল্লেখ্য যে নিচে কথা বলা আছে ক্লিয়ার কাট করে, একদম কথাবার্তা পরিষ্কার একদম। কি বলা আছে? উল্লেখ্য যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে ক্রান্তিকোণ বা সংকট কোণ তৈরি হয়, কিন্তু ক্রান্তিকোণ বা সংকট কোণ সর্বদা হালকা মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমে হয়। খুব ক্লিয়ার কাট কথা নাকি? যে ক্রান্তিকোণ বা সংকট কোণ যদি তৈরি হতে হয়, বলছি আমি আবার বলতেছি, অঙ্কটা করতে হবে। হ্যাঁ, ঘরামি থাকতে হবে, ঘরামি কইরা কোনো কিছু পারা যাবে না, পড়াশোনা হবে না। ঘরামি গুলো অনেক কিছু হবে, পড়াশোনা হবে না, ঘরামি করা যাবে না। যেভাবে বলি ওইভাবে কাজ করতে হবে। হ্যাঁ, শিক্ষা একটু যদি জ্ঞানী জ্ঞানী হওয়া যায় তাতে লাভ আছে, লোকজন দাম দিবে বেশি। ঠিক আছে, তোমাদের একটা সহজ উপায় কি বললাম, ধরা গেছে যে সহজ উপায়টা কি কি বলছি আসলে? হ্যাঁ, কেমনে সহজে আমি মনে রাখুন? ইয়েস স্যার। বলো কিভাবে, কেমনে সহজে মনে রাখুন? বলো। এখানে সবসময় হালকা মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যম বিবেচনা করতে হবে। দুইটা প্যারামিটারই হচ্ছে হালকা মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের। তুমি যদি বলো n এর কথা, তাহলে সেটা হালকা মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। যদি বলো থিটা c এর কথা, সেটাও হালকা মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তিকোণ। যদি আমরা ক্রান্তিকোণ কি এমনি শুধু ক্রান্তিকোণ বা সংকট কোণই বলি, হালকা ঘনগুলি বলতে যাই না, কিন্তু ক্রান্তিকোণ সবসময় হালকা মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের হবে। আর ক্রান্তিকোণ যদি হইতে হয়, তাহলে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে, রাইট? আচ্ছা, ক্রান্তিকোণ দিয়ে একটা প্রশ্ন আইবই পরীক্ষার মধ্যে। এবার তো এটা ছিল না, এসএসসি পরীক্ষায় ছিল না এটা, এই জন্য এটা মানে আসে নাই। কিন্তু যদি আইতো তাহলে ক্রান্তিকোণ আর ইয়ে আইতো, পূর্ণবন্ধের প্রতিফলন নিয়ে প্রশ্ন আসে আর কি, সচরাচর একটা। আর এসএসসি 2022 ব্যাচ নাকি আন্দোলন করতে 2022 ব্যাচ নাকি আন্দোলন করতেছে যে সিলেবাস কমাইতে হবে। আন্দোলনের না 2000 আরো কমাইতে হবে, আরো 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 বলছে এটাতে যথেষ্ট না, আরো কমাইতে হবে। সিলেবাস কমাইলে কি লাভ আছে নাকি লস আছে? স্যার লস আছে, হ্যালো, কিভাবে আছে লস? লসটা কেমনে হবে? শিখতে পারলাম না আমরা, পরে গিয়ে আরেকটা লস আছে, পরীক্ষায় ধরা দিতে হবে। পরীক্ষায় ধরা খেতে হবে। কিভাবে সেই জিনিসটা একটু বলো, ব্যাখ্যা করো। স্যার এসএসসির এই পড়াগুলো না পড়ে গেলে পরবর্তীতে যে পড়াগুলোর ভিত্তি ভালোভাবে শক্ত হবে না, পরে পড়াগুলো ভালোভাবে বোঝা যাবে না। সেটা আরেকটা ব্যাপার আছে যেটা নাকি খুব মারাত্মক লস। বলতে পারবা? এবারে প্রশ্ন যদি খেয়াল করো, এবারে প্রশ্ন কিন্তু যথেষ্ট কঠিন হয়েছে ফিজিক্স প্রশ্ন, জানো? মানে 8টা থেকে 2টা প্রশ্ন দিব বললাম। হ্যাঁ, প্রশ্ন কিন্তু যথেষ্ট জটিল। চ্যাপ্টারের সংখ্যা ছিল 4টা নাকি 5টা জানি। ওরা কি করছে, খুঁজা খুঁজা যেই বইয়ের কোনাকাঞ্চিতে যে নলেজ আছে ওই নলেজের থেকে প্রশ্ন দিচ্ছে সব। তাহলে পোলাপানের তো খবর হয়ে গেছে। কিন্তু যদি চ্যাপ্টার বেশি থাকতো তাহলে কি পার্টিকুলার ওই 2-3টা নলেজ নিয়ে পড়ে থাকতো, নাকি পুরো ওয়াইড ভ্যারাইটি থেকে একটা প্রশ্ন করতো তারা? ওয়াইড ভ্যারাইটি, পুরো ওয়াইড ভ্যারাইটি, পুরো অনেক জায়গা থেকে প্রশ্ন করতো। তখন দেখা যেত তাকে কমন, মানে অল্প কমন করছে, মানে একটা নলেজ না পারলে আরেকটা নলেজ ওরা পারতই। কিন্তু এবার করছি কি কাহিনীটা, প্রশ্নটা যে সময় আমরা সলভ করব তখন দেখব
এবার কাহিনীটা করছে খুব জটিল, এমনও কিছু জিনিস দিচ্ছে যেটা নাকি, যেমন টেলিস্কোপের মধ্যে আলো রশ্মি কেমনে মিলিত টিলিত হয় এগুলি চিত্র দিতে চাইছে, কিন্তু ওগুলি বইও নাই। টেলিস্কোপ সম্পর্কে যত বর্ণনা আছে সেই সেটা অনুযায়ী এই প্রশ্নটা হয় না আর কি। ঠিক আছে, এরকম আর কি দিছে। এখন এই জন্য পোলাপান যারা আর কি এই কাজটা করতে আছে তারা আসলে ভ্রান্তির মধ্যে আছে আমার মনে হয়। বোঝা উচিত যে আসলে এইভাবে কইরা লাভ নাই খুব একটা, বরঞ্চ সিলেবাস যদি একটু বেশি থাকে তাহলে শিক্ষা টিকা যাবে। স্যার তারা মনে করতেছে যে তাদের পড়ার রেঞ্জটা কমতেছে, তাদের পক্ষে অ্যানসার সহজ হবে, কিন্তু এটা ভাবতেছে না যে স্যারেদেরও প্রশ্ন করার ব্যাপ্তিটা বা রেঞ্জটা কমতেছে, যে কোত্থেকে প্রশ্ন করবে। এই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো, এই জিনিসটাই তো আরো চিপা থেকে প্রশ্ন করলে তখন স্যার ধরা খাবে। পুরো 100% তাই তো হইছে। এবার পোলাপান তো ফিজিক্স পরীক্ষা দিয়ে একাইটা কেটে বাইরেছে না, ঠিক আছে, এই অবস্থা হয়েছে অনেকের। আমি জানি না গেগুরিতে খুব একটা হয়তো এরকম হয় না, গেগুরি পোলাপান মোটামুটি সার্ভাইভ করে আসবে, কিন্তু অন্যান্য অনেক কেন্দ্রে এরকম হয়েছে, মানে পোলাপান কানতে কানতে বাইরেছে ফিজিক্স পরীক্ষা দিয়ে। তাহলে ওইটা আর কি একটু যদি বেশি হয় তাহলে আমাদের আসলে মানে একটু আমরা থাকতে পারি, রিল্যাক্স থাকতে পারি যে আসলে প্রশ্নগুলো যে নলেজ থেকে আসবে সেগুলি মোটামুটি আমার পক্ষে পারা সম্ভব, এরকম একটা বিষয় আর কি থাকা। ঠিক আছে, তাহলে দুইটা ক্রিয়েটিভ প্রশ্ন ছিল, ক্রিয়েটিভ প্রশ্নগুলি কি পারবি না? যেমন হচ্ছে যে মাধ্যম শূন্য স্থান, ফ্লিন্ট কাজ, ক্রাউন কাজ, আলোর বেগ দেওয়া আছে, বাতাসের প্রতিসরণ করতে বই থেকে দিয়ে দিবি, কম্পিটিস বা সিডি সূর্য আলোতে ধরে স্পেকট্রাম দেখা যায় কেন, ওইটা বইতে আছে, খেয়াল করে বের করবি। আলো ক্রাউন কাছ থেকে ফ্লিন্ট কাছে গমনের ক্ষেত্রে প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। ক্রাউন কাছে যদি এই ধরস, ফ্লিন্ট কাছকে যদি বি ধরস, তাহলে এন ডিভাইড করতে হবে তখন। আলো ফ্লিন্ট কাছ থেকে শূন্য স্থানে ও ক্রাউন কাছে গমনের ক্ষেত্রে ক্রান্তিকোণের পরিবর্তন 20 ডিগ্রি অপেক্ষা অধিক হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। মনে করো ফ্লিন্ট কাছ থেকে শূন্য স্থানে গেল, তখন একটা ক্রান্তিকোণ হবে, ফ্লিন্ট কাছ থেকে ক্রাউন কাছে গেল, তখন একটা ক্রান্তিকোণ হবে। তাহলে এই দুইটা ক্রান্তিকোণকে যদি আমরা বিয়োগ করি তাহলে সেটা 20 ডিগ্রি চাইতে বেশি হবে কিনা সেটা তার কাছে জানতে চাইছে, প্রশ্ন বুঝছস কিনা বলো। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে ওইটা একটু চেষ্টা করবা করতে, আর না পারলে আমাকে বইলো। আর 2 নম্বর বলছে নির্দিষ্ট কোণে আলো রশ্মি কাচ মাধ্যম থেকে বায়ু ও কাচ মাধ্যমে বিভেদ তলে 24 ডিগ্রি কোণে আপতিত হয়ে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মি থেকে 15 ডিগ্রি কোণে বিচ্যুত হয়। 24 ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে কাচ মাধ্যম থেকে যায়, আর কাচ মাধ্যম থেকে বাতাস মাধ্যমে বের হয়। কাচ মাধ্যম থেকে যদি বাতাস মাধ্যমে বের হয় তাহলে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতেছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যদি যায় তাহলে আলোক রশ্মি কি অবিলম্বের দিকে আসে নাকি অবিলম্ব থেকে দূরে সরে যায়? হ্যাঁ, আলোক রশ্মি যদি হালকা মাধ্যম ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তাহলে অবিলম্ব থেকে সরে আসে নাকি অবিলম্ব থেকে দূরে সরে যায়? দূরে সরে যায়। অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাইলে এখানে আপতন কোণ যদি 24 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণটি কত ডিগ্রি হবে? সেটা কি 9 ডিগ্রি হবে নাকি 39 ডিগ্রি হবে? 9 ডিগ্রি, তো 39 ডিগ্রি। 39 ডিগ্রি। 9 তো হইতাছে না, কারণ তাহলে তাহলে দেখা যায় প্রতিসরণ কোণ কমে গেল, উল্টা কাহিনী। তাহলে সেটা ধইরা গ নাম্বার পারবে কিনা? ইয়েস স্যার। আর ঘন অবস্থায় কাচ মাধ্যমে আলোক রশ্মি কত থেকে বেশি কোণে আপতিত হলে আলোক রশ্মি পূর্ণ প্রতিফলন করবে? তাহলে ক্রান্তিকোণ বের করবে। ক্রান্তিকোণ মনে কর যে মনে কর ক্রান্তিকোণে বাঁধতেছে, তো মনে কর 40 ডিগ্রি আসলো, তাহলে তখন বলবি 40 ডিগ্রি চেয়ে বেশি কোণে আপতিত হলে পূর্ণ প্রতিফলন করবে নাকি? তাহলে প্রকারান্তরে তোর কাছে চাইছে যে এখানে ক্রান্তিকোণের মানটা তুই বের করতে পারছ কিনা সেই বিষয়টা নাকি? ইয়েস স্যার। তাহলে জাগা, আজকের মতো জাগা, যা চলে যা। থ্যাংক ইউ স্যার।